সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আরেকটি ক্লাসে। তোমরা হয়তোবা জেনে গেছো এটি হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের ক্লাস, অর্থ বুঝে বাক্য লিখি, এবং এটি হচ্ছে তোমাদের তৃতীয় পর্বের ক্লাস। তো আমরা চেষ্টা করব তোমাদের তৃতীয় অধ্যায়টা অর্থ বুঝে বাক্য লিখি, এখানে সর্বমোট আমরা 10টা পর্ব আপলোড করব। এই 10টা পর্বে আমরা তোমাদের তৃতীয় অধ্যায়টা অর্থ বুঝে বাক্য লিখি যে অধ্যায়টা রয়েছে, এই সম্পূর্ণ অধ্যায়টা কিন্তু আমরা তোমাদেরকে শেষ করে দেব। তো তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তৃতীয় পর্ব। তার আগে আমরা প্রথম পরিচ্ছেদের 2টি পর্ব আপলোড করেছি। এটি হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ এবং এটি হচ্ছে তৃতীয় পর্বের ক্লাস। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করে ফেলি। তো প্রথমে দেখো নমুনা 1, এখানে আমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে। তো আমাদেরকে অনুচ্ছেদগুলো অবশ্যই পড়তে হবে। তোমরা প্রত্যেকটা অনুচ্ছেদ, প্রত্যেকটা নমুনা, যে নমুনাগুলো দেওয়া থাকবে তোমাদের পাঠ্য বইয়ে, এগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই পড়ে নিতে হবে। এবং সেখান থেকে তোমাদেরকে যে বাক্যগুলো আছে সেখান থেকে তোমাদেরকে শব্দগুলো খুঁজে বের করতে হবে। কারণ তোমাদের অধ্যায়ের নামটাই হচ্ছে যে অর্থ বুঝে বাক্য লিখি। তার মানে তোমাকে প্রথমে একটা বাক্য পড়তে হবে এবং এই বাক্যে কোন কোন শব্দগুলো রয়েছে এবং এই শব্দগুলো দ্বারা আমরা কি বুঝতে পারছি এটাই তোমাদেরকে বোঝাতে হবে। তো চলো আমরা অনুচ্ছেদগুলো পড়ে ফেলি। প্রথমে লেখা আছে দেখো, রেলগাড়ি চলে রেল লাইনের উপর দিয়ে। দেশে বিদেশে যত রকম যানবাহন আছে তার মধ্যে রেলগাড়ি সম্ভবত সবচেয়ে জনপ্রিয়। ছেলে বুড়ো সবাই এর কু ঝিকঝিক শব্দ শুনে মুগ্ধ হয়। নদী নালা পাহাড় পর্বতের পাশ দিয়ে সাপের মতো এঁকে বেঁকে রেলগাড়ি ছুটে চলে। আমি আশা করছি তোমরা যারা এই ক্লাসটি দেখছো তোমরা সবাই রেলগাড়ি দেখেছো বা রেলগাড়ি তোমরা চিনো। তারপর দেখো, রেলগাড়ির জানালা দিয়ে মুখ বাড়ালে মাঝে মাঝে দেখা যেতে পারে কুড়েঘর, ধানক্ষেত এবং নীল আকাশ। তো তোমরা যারা রেলগাড়িতে ভ্রমণ করেছো বা তোমাদের সিটটা যদি রেলগাড়ির পাশে পড়ে বা পাশে বসে থাকো, তাহলে সেই অনুভূতিটা তোমরা ফিল করতে পারবে যে রেলগাড়ির পাশের জানালায় বসলে সেখান থেকে বাইরের যে দৃশ্যগুলো। বাংলাদেশের রেলগাড়িতে অনেক সময় হকার দেখা যায়। তারা ডিম সিদ্ধ, ঝালমুড়ি, চিড়া ভাজা সহ আরো কত কিছু যে বিক্রি করেন। তো আমরা কিন্তু রেলগাড়ি সম্পর্কে বিস্তারিত রচনা পড়ছি না, এই শব্দগুলো তোমাদের মনে রাখতে হবে, একটু পরে আমরা আসছি। অনেক পত্রপত্রিকা বিক্রির জন্য রেলে উঠেন। একবার একতারা হাতে একজনকে রেলগাড়িতে উঠতে দেখেছিলাম। তিনি পল্লী গীতি শুনিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। তার গান শুনে সবার সাথে আমিও হাততালি দিয়েছিলাম। তো এখানে দেখো, রেল ভ্রমণের আনন্দ অনেক, রেলগাড়িতে না উঠলে তা ঠিক বোঝা যাবে না। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি রেল গাড়িতে ভ্রমণ করে না থাকো, তোমরা রেলগাড়িতে ভ্রমণ করতে পারো, যদি তোমাদের সুযোগ হয়, তাহলে তোমরা সেই আনন্দটা বুঝতে পারবে। তো এখানে আমরা কিন্তু রেলগাড়ি সম্পর্কে আর কথা বলবো না, আমরা মূল ক্লাসে চলে যাব, যেহেতু এটা হচ্ছে একটা বাংলার ক্লাস। কোনো কোনো শব্দ ভাঙলে দুটি অংশ পাওয়া যায়। যেমন আমরা রেলগাড়ি সম্পর্কে যে একটা অনুচ্ছেদ পড়লাম, এখানে কিন্তু অনেকগুলো শব্দ ব্যবহার হয়েছে। যেমন রেলগাড়ি এটা একটা শব্দ, চলে এটা একটা শব্দ, রেল লাইনের এটা একটা শব্দ, উপর একটা শব্দ, দিয়ে একটা শব্দ। এই অনেকগুলো শব্দের সমষ্টি কিন্তু একটা বাক্য গঠন করা হয়। তো আমরা এখান থেকে দেখব যে কোনো কোনো শব্দ ভাঙলে এখানে দুটি অংশ পাওয়া যায়। দুটি অংশই আলাদাভাবে অর্থযুক্ত। আলাদাভাবে কি যুক্ত? অর্থযুক্ত। যেমন একটু চিন্তা করো, আমরা যদি একটা শব্দ লিখি, যেমন আমরা এখানে লিখলাম যে রেলগাড়ি। কি লিখলাম? রেলগাড়ি। আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বলছিলাম, এই যে দেখো, এই রেলগাড়ি শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা একটা শব্দ পাবো রেল, আর একটা শব্দ পাবো গাড়ি। তার মানে দুইটা শব্দ কিন্তু অর্থ প্রকাশ করছে, আলাদাভাবে অর্থ প্রকাশ করছে। রেল, তুমি রেল বুঝতে পারছো, গাড়ি দ্বারা গাড়ি বুঝতে পারছো। তার মানে দুটি অংশ আলাদাভাবে অর্থযুক্ত। তার মানে দুটি অর্থযুক্ত শব্দ জুড়ে দিয়ে নতুন একটি শব্দ তৈরি হতে পারে। যেমন আমরা রেল আর গাড়ি যদি যুক্ত করি, তাহলে আমরা পাবো রেলগাড়ি। এমন ভাবে আমরা আরেকটি উদাহরণ রয়েছে, যেমন দেখো বটতলা। এখানে বট আর তলা, বট আর তলা দুটি অংশই অর্থযুক্ত, দুটি অংশই কিন্তু অর্থযুক্ত। এরকম আরো অসংখ্য কিন্তু শব্দ আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি। ঠিক আছে, উপরের লেখাটি থেকে এরকম শব্দ খুঁজে বের করে এবং নিচের চোখে লিখো। এই যে এতক্ষণ আমরা রেলগাড়ি সম্পর্কে পড়লাম, এখান থেকে আমাদেরকে এমন শব্দগুলি খুঁজে বের করতে হবে। এই যে আমরা একটা উদাহরণ দিলাম যে রেলগাড়ি দিয়ে, এরকম আরো উদাহরণ হতে পারে, যেমন বটতলা, বটতলা। এই যে বট, বট হচ্ছে একটা শব্দ, এই শব্দটাও আলাদাভাবে একটা অর্থ প্রকাশ করে, আবার তলা শব্দটাও একটা আলাদাভাবে একটা অর্থ প্রকাশ করে। তো এই যে শব্দগুলো, মানে দুইটা শব্দকে আলাদা করলে একই অর্থ প্রকাশ করে, এমন শব্দ আমাদেরকে খুঁজে বের করে এবং এই যে খালি জায়গাটা রয়েছে সেখানে আমাদেরকে লেখার কথা বলা হয়েছে। তো আমরা তো আর চাইলেও পাঠ্য বইয়ে লিখতে পারবো না, এজন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আমাদের খাতায় চলে যাব এবং খাতায় আমরা এই অনুচ্ছেদ থেকে শব্দগুলোকে একের পর এক লিখে ফেলার চেষ্টা করব। তো চলো আমরা এখান থেকে অনুচ্ছেদটা থেকে শব্দগুলো খুঁজে বের করার চেষ্টা করি।
তো শিক্ষার্থীরা প্রথমে আমরা এখান থেকে যে শব্দটা নিতে পারি সেটা হচ্ছে রেলগাড়ি। তার মানে আমরা এখানে লিখব, আমরা যে শব্দটা লিখবো সেটা হচ্ছে রেলগাড়ি। আমরা লিখলাম যে রেলগাড়ি। ঠিক আছে, আমার লেখাটা একটু আঁকাবাঁকা হবে, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো এই যে প্রথমে রেলগাড়ি, তার মানে রেল আর গাড়ি দুইটা শব্দকে যদি আমরা আলাদা করি তাহলে কিন্তু একই অর্থ প্রকাশ করবে। ঠিক আছে, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা যদি আরেকটু উপরে যাই, সেখান থেকে আমরা রেল লাইন শব্দটা নিতে পারি। রেল লাইন, কারণ হচ্ছে দেখো এই যে রেল, এটা একটা আলাদা শব্দ অর্থ প্রকাশ করে, আবার যদি লাইন আমরা লিখি তাহলে এটাও কিন্তু একটা অর্থ প্রকাশ করে। তার মানে এই শব্দটা আমরা নিতে পারি। তার মানে এখান থেকে আমরা কোন শব্দটা নিব? আমরা যে শব্দটা নিব সেটা হচ্ছে রেল লাইন। রেল লাইন, আমরা এই শব্দটা নিলাম। তারপর আমরা কোন শব্দটা নিতে পারি? যেমন দেখো এখানে উপরকে আমরা আলাদাভাবে ভাঙতে পারি না, দিয়ে এটাকে ভাঙতে পারি না। তারপর আমরা দেশে বিদেশে, এই যে শব্দ সেটা নিতে পারি। দেশে বিদেশে, তার মানে দেশে বলতে আমরা দেশ বুঝি, বিদেশ বলতে বিদেশ বুঝি। তার মানে আমরা এখান থেকে যে শব্দটা নিব সেটা হচ্ছে দেশে বিদেশে। দেশে বিদেশে, দেশে বিদেশে। এভাবে এভাবে তোমাদের বাক্যগুলো খুঁজে বের করতে হবে প্রত্যেকটা লাইন বাই লাইন। যত রকম যানবাহন, যানবাহন, আমরা কিন্তু এটা এটা একটা হতে পারে যে বাহন, আবার যানবাহন। তার মানে এই যে শব্দটা এটা আমরা নিতে পারি, যে আমরা এখানে লিখবো যানবাহন, এটা আমরা নিলাম যানবাহন। ঠিক আছে, তারপর কোন শব্দটা হতে পারে? আমরা আছে তার মধ্যে রেলগাড়ি, রেলগাড়ি তো আমরা ইতিমধ্যে নিয়েছি। সম্ভবত সবচেয়ে জনপ্রিয়, আমরা এই শব্দটা নিতে পারি জনপ্রিয়। এই যে দেখো জন, এটা একটা অর্থ প্রকাশ করছে, প্রিয়, প্রিয় একটা অর্থ প্রকাশ করে। তার মানে এই শব্দটাকে আমরা বাংলা কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন অর্থ পাচ্ছি। তার মানে এখানে আমরা লিখতে পারি যে একটা শব্দ সেটা হচ্ছে জনপ্রিয়। আমরা এখানে কি লিখবো? জনপ্রিয়। তারপর দেখো আমরা আরো শব্দ খোঁজার চেষ্টা করি। এখান থেকে আমরা ছেলে বুড়ো এই শব্দটাকে নিতে পারি। ছেলে একটা অর্থ প্রকাশ করছে, বুড়ো একটা অর্থ প্রকাশ করছে। তার মানে এখানে আমাদেরকে এই শব্দটা নিতে হবে, ছেলে বুড়ো। তোমরা একটু মনোযোগী হলে কিন্তু বুঝতে পারবে যে আমি এখানে তোমাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি। এখানে আমি যে ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি, বা আমি যে শব্দগুলো আমি বাছাই করছি, যেমন ছেলে বুড়ো শব্দটাকে এখন আমরা বাছাই করলাম। কেন বাছাই করলাম? এই যে দেখো ছেলে এবং বুড়ো, তুমি যদি এই যে শব্দটাকে আলাদা করো, মানে ছেলেটাকে আলাদা করো, বুড়োটাকে আলাদা করো, তাহলে কি হবে? দুইটা শব্দ আলাদা অর্থ প্রকাশ করবে। দুইটা শব্দ কি অর্থ প্রকাশ করবে? আলাদা অর্থ প্রকাশ করবে। যেমন ছেলে, ছেলে দ্বারা আমরা ছেলেদেরকে বুঝতে পারি, বুড়ো দ্বারা বুড়ো মানুষদেরকে বুঝি। আর ছেলে বুড়ো, এই যে শব্দটাকে আমরা বাংলায় দুইটা অর্থ পাচ্ছি, এজন্য আমরা এই শব্দটাকে এখানে নিলাম। তারপর এখান থেকে আমরা কোন কোন শব্দগুলোকে নেব? এই যে নদী নালা, এটা দুইটা অর্থ প্রকাশ করছে, যেমন নদী একটা অর্থ, নালা একটা অর্থ। তারপর আমরা এখান থেকে নিব পাহাড় পর্বত। পাহাড় পর্বত, আমি এগুলো আর লিখছি না, তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা কোনগুলো লিখবে, এবং এখান থেকে তোমরা কিন্তু নিজেরা এগুলো খাতায় লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা যে শব্দটা নিতে পারি, যেমন হচ্ছে যে আমরা এখান থেকে কুড়েকোর যে শব্দটা সেটা নিতে পারি। এই যে কুড়েকোর, আমি একটু চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের। তারপরে আমরা ধান ক্ষেত এই শব্দটা নিতে পারি, যেমন ধান হচ্ছে একটা আলাদা অর্থ প্রকাশ করে, ক্ষেত একটা আলাদা অর্থ প্রকাশ করে। ঠিক একইভাবে আমরা নীল আকাশ এই যে শব্দ সেটা নিতে পারি। তারপরে এখান থেকে আমরা কোন কোন শব্দ নিতে পারি? এখান থেকে আমরা যে শব্দগুলো নিতে পারি, এখান থেকে আমরা এই লাইন থেকে নিতে পারি ডিম সিদ্ধ, তারপরে ঝালমুড়ি, চিড়া ভাজা। তারপর আমরা যে শব্দটা নিতে পারি সেটা হচ্ছে পত্র পত্রিকা। কি নিলাম? পত্র পত্রিকা। ঠিক আছে, পত্র পত্রিকা নিতে হবে। তারপর আমরা এখান থেকে এক তারা নিতে পারি, কারণ হচ্ছে এক আর হচ্ছে তারা, দুইটা দুইটা শব্দ কিন্তু আমরা যদি ভাঙ্গি তাহলে এক দ্বারা এক বুঝবো, তারা দ্বারা তারা বুঝবো। তার মানে এই শব্দটা আমরা নিতে পারি। তো এইভাবে আমরা এক তারা নিব। তারপরে এখান থেকে আমরা যেটা নিতে পারি পল্লী গীতি। পল্লী মানে হচ্ছে গ্রাম, গীতি মানে হচ্ছে একটা গাওয়া। তারপর আমরা হাততালি শব্দটাকে নিতে পারি। এই যে হাত তালি, এখানে আছে হাত, এখানে আছে তালি। হাত দ্বারা আমরা হাত বুঝি, তালি দ্বারা তালি বুঝি। তার মানে এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? দুটি অংশই আলাদাভাবে অর্থযুক্ত। এখানে এভাবে ভাঙতে হবে যাতে দুইটি অংশ আলাদা অর্থ প্রকাশ করে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আমরা পরিশেষে আরেকটা শব্দ নিতে পারি, যেমন রেল ভ্রমণ। এখানে রেল দ্বারা রেল বুঝি, ভ্রমণ দ্বারা ভ্রমণ বুঝি। এখানে দুটি অংশ আলাদাভাবে অর্থযুক্ত। আশা করছি এই শব্দগুলো তোমরা এখানে লিখতে পারবে। তারপর দেখো, লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও, তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। তো এখানে কেন তোমাদেরকে বন্ধুদের সাথে মিলানোর কথা বলা হয়েছে একটু চিন্তা করো। কারণ দেখা যাবে তুমি একটা শব্দ হয়তো বা তুমি লিখো নাই, তোমার বন্ধু সেটা লিখতে পারে, বা তুমি একটা লিখেছো, তোমার বন্ধু সেটা লিখে নাই। তো সেটা নিয়ে যখন তোমরা আলোচনা করবে যে এই শব্দটাকে বাংলা আমরা কি, এই দুইটা অংশ যখন আমরা পাবো সেটা কি আলাদা অর্থযুক্ত নাকি ভিন্ন অর্থযুক্ত, তাহলে সেটা নিয়ে তোমরা যখন আলোচনা করবে বা ডিসকাশন করবে, সেখান থেকে কিন্তু তুমি যে সঠিক উত্তরটা সেটা তোমরা আলোচনার মধ্য দিয়ে সেটা জানতে পারবে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই এই লেখাগুলো লিখবে, এবং তোমার পাশে
বা তোমার যে বন্ধু রয়েছে তার সঙ্গে সেই লেখাগুলো তুমি মিলিয়ে নেবে এবং এই যে আমরা আজকে যে টপিকটা তোমাদেরকে পড়াচ্ছি সেটা নিয়ে তোমরা আলোচনা করবে, তাহলে সেখান থেকে তোমরা আরো অনেক কিছুই জানতে পারবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে শব্দগুলো খুঁজে বের করলাম এই শব্দগুলোকে বলে সমাস শব্দ বা সমাস সাধিত শব্দ। এই শব্দগুলোকে কি বলে? সমাস সাধিত শব্দ বা সমাস। আজকে আমরা এই টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এখন যদি আমি তোমাদেরকে বলি যে সমাস শব্দের অর্থ কি, এতক্ষণ তোমরা বুঝে গিয়েছো যে সমাস শব্দের অর্থ কি। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন বা দুইটা শব্দকে যখন আমরা মিলিয়ে একটা শব্দে রূপান্তর করি সেটাই হচ্ছে সমাস। তো চলো আর একটু আমরা যদি ভালোভাবে পড়ি তাহলে আমরা আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারবো। যেসব শব্দের দুটি অংশই অর্থযুক্ত সেসব শব্দকে বলা হয় সমাস সাধিত শব্দ। সমাস শব্দ গঠনের একটি প্রক্রিয়া। সমাসের মাধ্যমে গঠিত শব্দের নমুনা, এখানে কিছু নমুনা আমাদেরকে দিয়ে দেওয়া রয়েছে। চলো দেখো আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। যেমন হচ্ছে ভাই বোন, এটা হচ্ছে একটা সমাস সাধিত শব্দ। কেন সমাস সাধিত শব্দ? এখানে আমরা প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, দুইটা অংশই কিন্তু আলাদা অর্থ প্রকাশ করছে। তার মানে ভাই বোন এই যে শব্দটা সেটা হচ্ছে সমাস সাধিত শব্দ। তো সমাস শব্দের অর্থই হচ্ছে যে দুইটা শব্দের মিলন ঘটানো বা একাধিক পদকে আমরা এক পদে এক পদী করব। বা আরেকটা বলতে পারি যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপকরণ। ভাই বোন এটাকে আমরা সংক্ষেপ করতে পারি। যেমন দেখো দেশের সেবা, সেটাকে আমরা সহজভাবে বলতে পারি যে দেশ সেবা। যেমন আমরা এটাকে বলতে পারি দেশ সেবা, এটা হচ্ছে একটা সমাস সাধিত শব্দ। কেন? আমরা দেশের সেবাকে সংক্ষিপ্তভাবে বলতে পারি দেশ সেবা। এইভাবে অনেকগুলো শব্দ এখানে রয়েছে। যেমন দেখো আসা যাওয়া, ভালো মন্দ, আলু সিদ্ধ, টাকমাথা, ত্রিফলা, চৌরাস্তা, হাত ঘড়ি, মানে হাতে যে ঘড়িগুলো আমরা পড়ি সেগুলিকেই কিন্তু আমরা বলি হাত ঘড়ি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সমাসের কেন প্রয়োজন বা সমাস আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। তো সমাস হচ্ছে এমন একটা রীতি, যে রীতির মাধ্যমে আমরা বাক্যে শব্দের ব্যবহারে সংক্ষেপ করার উদ্দেশ্যে আমরা কিন্তু সমাসগুলো ব্যবহার করে থাকি। যেমন আমরা যদি এভাবে লিখতাম যে দেশের সেবা, দেশ দেশের সেবা না লিখে আমরা লিখি দেশ সেবা, হাতে পড়া ঘড়ি না লিখে আমরা লিখি হাত ঘড়ি। এই যে আমরা বাক্যগুলোকে সংক্ষেপ করতে পারি বা শব্দগুলোকে আমরা সংক্ষেপে লিখতে পারি, এজন্য আমাদের সমাসের সৃষ্টি। তো সমাসের কিন্তু অনেক প্রকারভেদ রয়েছে বা শ্রেণী বিভাগ রয়েছে। উপরের শ্রেণীতে তোমরা সে সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। এখানে আমরা সর্বমোট তোমরা ৬ প্রকার সমাস দেখতে পাবে বা সমাসের শ্রেণী বিভাগ যদি বলি সেখানে ৬ প্রকারের সমাস রয়েছে। যেমন দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহির্বিধি সমাস, দ্বিগু সমাস ও অব্যয়ীভাব সমাস। তো এই সমাসগুলো যে প্রকারভেদগুলো বা যে শ্রেণী বিভাগগুলো সেগুলো সম্পর্কে কিন্তু তোমরা উপরের শ্রেণীতে আরো বিস্তারিত জানতে পারবে। এজন্য তোমাদেরকে বলবো যে সমাস কিন্তু বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই তোমাদেরকে এই ক্লাসটা অবহেলা করলে চলবে না। আমি যে ক্লাসটা দেখাচ্ছি বা করিয়ে দিচ্ছি সেটাকে তোমরা আবার নিজেরা একবার পড়ে নেবে এবং একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে আমি আশা করছি তোমরা সমাজ সম্পর্কিত যে শব্দগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা চলে আসবে। এখন থেকে যদি তুমি বেসিকটা জেনে যাও তাহলে তুমি উপরের শ্রেণীতে গেলে সমাজ সম্পর্কে আরো যে বাকি অংশগুলো আছে বা বিস্তারিত শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো সম্পর্কে তুমি খুব সহজভাবে জানতে পারবে। ঠিক আছে? তো এই শব্দগুলো অবশ্যই তোমরা নিজেরা পড়ে নেবে। তারপরে দেখো সমাসবদ্ধ হওয়ার পরে কখনো কখনো শব্দের চেহারায় কিছু পরিবর্তন হয়। যেমন উপরের উদাহরণে ত্রিফল, ত্রিযুগফল মিলে হয়েছে ত্রিপল, ত্রিপল না হয়ে হয়েছে কি ত্রিপলা। তো আমরা দুইটাকে যুক্ত করলে হওয়ার কথা ছিল ত্রিপল, কিন্তু না হয়ে হয়েছে ত্রিপলা। এভাবে অনেকগুলো আমরা পাবো। ঠিক আছে? তারপর দেখো তেমনি লাল পেরে, গুপে, খেজুরে, হাতে খড়ি এসব শব্দেও পরিবর্তন ঘটেছে। যখন আমরা দুইটা শব্দের মিলন ঘটাবো তখন এই আমাদের যে সমাসবদ্ধ যে পদটা হবে বা যে সমাসবদ্ধ যে শব্দটা হবে সেটার কিছু পরিবর্তন হবে। তো সেটা সম্পর্কে তোমরা উপর শ্রেণীতে জানতে পারবে। তো আমি চেষ্টা করছি তোমাদের পাঠ্য বইয়ে যতটুকু অংশ আছে সেই অংশটুকু নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য। আমি আর সেই শ্রেণী বিভাগগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে বা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় নাই। আশা করছি বুঝতে পেরেছো। তারপর দেখো সমাস সাধিত শব্দ বানায়। এখন যদি তুমি বুঝতে পারো যে সমাস সাধিত শব্দ কোনগুলো, এখন তোমাকে বলা হয়েছে যে এখান থেকে সমাস সাধিত শব্দ তুমি নিজে বানানোর চেষ্টা করো। তো চলো আমরা এখানে দুইটা শব্দ রয়েছে।
সমাস মানে আমরা বলেছিলাম যে সমাস মানে হচ্ছে দুইটা শব্দের মিলন ঘটানো বা সংক্ষেপকরণ, মানে কোনো একটা বড় শব্দকে আমরা সংক্ষেপে করতে পারি, আবার দুইটা ছোট ছোট শব্দকে আমরা মিলন ঘটিয়ে আমরা একটা নতুন শব্দ তৈরি করতে পারি। তো এটাই হচ্ছে সমাস বদ্ধ শব্দ। তো চলো আমরা এখান থেকে সমাস সাধিত শব্দগুলো বানানোর চেষ্টা করি। তো এখান থেকে যদি আমরা ফুল শব্দটাকে নেই, ফুল নিয়ে আমরা কি বানাতে পারি? ফুল পুস্তক, এটার সাথে মিলে না। আমরা যদি ফুল গাড়ি, ফুল বিজ্ঞান, ফুল গোর, এভাবে হয় না। তার মানে এখান থেকে আমরা নিতে পারি প্রথমে ফুল বাগান। কি নিতে পারি? ফুল বাগান। তার মানে এই যে আমরা এখানে লিখতে পারি যে প্রথমে ফুল বাগান, ঠিক আছে? আমরা একটা লিখলাম ফুল বাগান। আবার তুমি যদি দেখো ফুল গাছ, এটা দিয়েও তুমি বানাতে পারো। এখান থেকে ফুল নিবে, এখান থেকে গাছ নিবে। তার মানে এখানে আরেকটা শব্দ হবে, সেটা হচ্ছে ফুল গাছ। ফুল গাছ। এই যে দেখো আমরা সমাস সাধিত শব্দগুলো তৈরি করছি, এখানে প্রত্যেকটা দুইটা অংশ কিন্তু আলাদা অর্থযুক্ত। যেমন ফুল একটা আলাদা অর্থ প্রকাশ করছে, গাছ এটা একটা আলাদা অর্থ প্রকাশ করছে। তো এই শব্দগুলোকে মূলত আমরা বলবো সমাস সাধিত শব্দ। আশা করছি এই ব্যাপারটা তোমাদের মাথায় থাকবে সবসময়। তারপর আমরা যদি আবার ফল শব্দটাকে নেই, আবার ফল দ্বারা আমরা গাছ বানাতে পারি। যেমন আমরা এভাবে লিখতে পারি ফল গাছ, আমরা এভাবে একটা শব্দ তৈরি করতে পারি। তারপর আমরা যদি লিখি ফল গাছ, তারপর আমরা এখান থেকে যাব গোলাপ। গোলাপের সাথে আমরা কোনটা মিলাতে পারি? গোলাপ গাছ হতে পারে, গোলাপ বাগান হতে পারে। তো আমরা যদি একটা লেখার চেষ্টা করি যে গোলাপ বাগান, গোলাপ বাগান এটা হতে পারে, ঠিক আছে? গোলাপ বাগান হতে পারে, বা গোলাপ গাছ হতে পারে, গোলাপের যে ফুলের গাছ সেটা হতে পারে। যেমন আমরা এখানে লিখতে পারি যে গোলাপ, গোলাপ গাছ, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা শব্দগুলো তৈরি করতে পারি, গোলাপ গাছ। তারপর দেখো আমরা যদি জীব নেই, জীবের সঙ্গে আমরা কোনটা তৈরি করতে পারি? আমরা জীব জগৎ, জীব জগৎ, জীব গড় এটা মিলানো যায় না। তার মানে এখানে আমরা লিখতে পারি যে জীব জগৎ, জীব জগৎ, জীব জগৎ। তারপরে এভাবে আমরা আরো শব্দ তৈরি করতে পারি। যেমন এখানে আমরা যদি এখানে এই পাশে নিয়ে আসার চেষ্টা করি, তারপরে আমরা যদি প্রাণী, প্রাণী নিয়ে আমরা তৈরি করি, তাহলে প্রাণীর সঙ্গে আমরা কোনটা মিলাতে পারি? প্রাণী জগৎ, প্রাণী জগৎ আমরা মিলাতে পারি, বা প্রাণী বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান সেটা আমরা লিখতে পারি যে সেটা হচ্ছে প্রাণী বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। তারপরে আমরা যদি আরেকটা শব্দ তৈরি করার চেষ্টা করি, তারপরে আমাদের থাকে বই। তার মানে বই, আমরা এখান থেকে বই তৈরি করতে পারি, বই। তারপরে বই ঘর, বই পুস্তক, আমরা এখান থেকে এটা এটা মিলাতে পারি যে বই পুস্তক, বই পুস্তক। তারপরে 9 নাম্বার আমরা তৈরি করতে পারি বই গড়, বই গড়। তারপরে আমরা 10 নম্বরে চলে যাই। আমরা যদি পাঠ্য দ্বারা যাই, এই যে পাঠ্য দিয়ে যদি আমরা যাই, তাহলে আমরা কি পাবো? বা আমরা পাঠ্য দিয়ে যদি আমরা তৈরি করি, তাহলে আমরা প্রথমে লিখতে পারি পাঠ্য পুস্তক, পাঠ্য, পাঠ্য। তারপরে আমরা লিখতে পারি পুস্তক, পাঠ্য পুস্তক। এভাবে আরো অসংখ্য শব্দ তোমরা নিজেরা যখন চেষ্টা করবে, তখন কিন্তু তোমরা আরো বানাতে পারবে। যেমন পাঠ্য দিয়ে আমরা পাঠ্য বই বানাতে পারি, পাঠ্য বই। এটাও আমরা বানাতে পারি যে পাঠ্য বই। এই শব্দগুলো দুইটা শব্দের মিলন ঘটিয়ে তুমি কিন্তু নতুন নতুন শব্দ তৈরি করতে পারো। এই শব্দগুলিকে আমরা বলতে পারি যে এই শব্দগুলি হচ্ছে সমাজ সাধিত শব্দ। আশা করছি আমি তোমাদেরকে 10টা শব্দ গঠন করে দেখালাম। আমি আশা করছি তোমরা সবাই 10টার চাইতে আরো বেশি নতুন নতুন শব্দ এখান থেকে তোমরা নিজেরা চেষ্টা করলে তৈরি করতে পারবে, ঠিক আছে? আশা করছি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদেরকে বলা হয়েছে অনুচ্ছেদ লিখে সমাজ সাধিত শব্দ খুঁজি। এই অংশটা তোমরা কিভাবে সমাধান করবে? যে অনুচ্ছেদ লিখে সমাজ সাধিত শব্দ খুঁজি। এই যে উপরে আমরা একটা অনুচ্ছেদ লিখলাম, আমাদেরকে রেলগাড়ি সম্পর্কে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, এবং এই অনুচ্ছেদ থেকে আমরা সমাজ সাধিত শব্দগুলো খুঁজে বের করার চেষ্টা করলাম। তুমি যদি এই অংশটুকু বুঝে থাকো, তাহলে তোমাকে যে অংশটি দেওয়া হয়েছে, এখানে তুমি 100 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখবে। লিখার পর এখান থেকে যে শব্দগুলো সমাজ সাধিত শব্দ, সেগুলো তোমাকে চিহ্নিত করতে হবে, বা সেগুলো তোমার খাতায় নোট করে নিতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। তো পরিশেষে তোমাদেরকে যে কথাগুলো বলবো শিক্ষার্থীরা, সেটা হচ্ছে তোমরা যারা নিয়মিত আমাদের এই চ্যানেলের সঙ্গে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে চাচ্ছ, বা অনেকেই আমাদেরকে কমেন্ট করো যে স্যার আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা পর্ব কিভাবে করতে পারি। তো সেজন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই ভিডিওর পাশে সাবস্ক্রাইব নামের যে বাটনটি দেখতে পাচ্ছ, সেখানে তোমাদেরকে ক্লিক করে রাখতে হবে, এবং তারই পাশে বেল আইকন নামে একটি অপশন দেখতে পাবে, তোমাকে সেই অপশনটি অন করে রাখতে হবে। তাহলে তুমি যে সুবিধাটা পাবে, আমরা যখন প্রত্যেকটা পর্ব আপলোড করব, আপলোড করার সাথে সাথে তোমার কাছে সবার আগে সেই ক্লাসের নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। তাছাড়া তোমরা আরেকটি কাজ করতে পারো, সেটি হচ্ছে SIGN সাইন LEARNING সাইন লার্নিং লিখে ইউটিউবে সার্চ করতে পারো। তাহলে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা পেয়ে যাবে, এবং সেখানে আসলে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলার যে প্লেলিস্টটা রয়েছে, সেখানে গেলে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস তোমাদের প্রথম অধ্যায় থেকে শুরু করে
তৃতীয় অধ্যায় পর্যন্ত। আমরা কিন্তু বলেছি যে তোমাদের তৃতীয় অধ্যায়ে আমরা কিন্তু সর্বমোট 10টি ক্লাস দেব, ঠিক আছে? 10টি ক্লাসে আমরা তোমাদের সম্পূর্ণ তৃতীয় অধ্যায়টা শেষ করে দেব। তো পরবর্তী পর্বে আমরা তোমাদের নমুনা 2 যে অংশটুকু আছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো ভালো থাকো তোমরা সবাই, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।